জাপান নামটা শুনলেই আমাদের মাথায় আসে হাইটেক শহর, বুলেট ট্রেন আর অ্যানিমের দুনিয়া। কিন্তু এই দেশটার ইতিহাসটা কিন্তু একদম অন্যরকম। চলুন আজ সেই নাটকীয় ইতিহাসের গভীরে যাওয়া যাক। দেখব কিভাবে একটা বিচ্ছিন্ন দেশ আজকের এই আধুনিক মহাশক্তিতে পরিণত হলো। আচ্ছা, এটা কি ভাবা যায় যে দেশটা আজকে প্রযুক্তিতে, সংস্কৃতিতে সারা বিশ্বের জন্য খোলা, সেই দেশটাই কিনা ২০০ বছরেরও বেশি সময় ধরে নিজেকে পুরোপুরি গুটিয়ে রেখেছিল? এটাই কিন্তু জাপানের ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে অবাক করা প্রশ্ন। চলুন এই ধাঁধার উত্তর খোঁজা যাক। একটু ছবির দিকে তাকাই। একদিকে দেখুন আজকের ঝা চকচকে প্রযুক্তি উন্নত শহর, বিশ্বজুড়ে এর সাংস্কৃতিক প্রভাব, লক্ষ লক্ষ পর্যটকদের জন্য এর দরজা সবসময় খোলা। আর ঠিক তার পাশেই রয়েছে এর ইতিহাস, সামন্ততান্ত্রিক যুদ্ধাগোষ্ঠী, ২০০ বছরেরও বেশি সময় ধরে বিচ্ছিন্নতা আর বাইরের দুনিয়ার জন্যে বন্ধ থাকা শক্ত দরজা। এই দুটো ছবিকে পাশাপাশি না রাখলে জাপানকে পুরোপুরি বোঝাটাই মুশকিল। তো এই যে এত বড় একটা বৈপরীত্য, এর শেকড়টা কোথায়? এর উত্তর পেতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে, মানে জাপানের জন্মলগ্নে। অনেক অনেক বছর আগে, প্রায় ৪০,০০০ বছর আগে এশিয়ার মূল ভূখণ্ড থেকে মানুষ প্রথম জাপানে বসতি স্থাপন করে। এরপর ধীরে ধীরে একটা কেন্দ্রীভূত শক্তি গড়ে ওঠে, যার নাম ছিল ইয়ামাটো। তারপর কি হলো, বাইরে থেকে নতুন ভাবনার স্রোত আসতে শুরু করল। যেমন ৫৫২ খ্রিস্টাব্দে কোরিয়া থেকে এলো বৌদ্ধ ধর্ম। আবার ৬৪৫ খ্রিস্টাব্দে চীনারা কিভাবে দেশ চালায় সেই মডেলটা তারা গ্রহণ করল। আর সবশেষে ৭৯৪ খ্রিস্টাব্দে রাজধানী কিয়োটোতে স্থির হল। আর সেখান থেকেই শুরু হলো জাপানের ক্লাসিক্যাল যুগ, মানে হেয়ান পিরিয়ড। কিন্তু ইতিহাস তো আর এক জায়গায় থেমে থাকে না, তাই না? এই যে সম্রাটের শাসন, এটা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। আর ঠিক তখনই জাপানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়, যোদ্ধা শ্রেণীর উত্থান। ব্যাপারটা অনেকটা এরকম, সম্রাট আর তার সভাসদরা রাজধানীর বিলাসবহুল জীবনে আর দরবারের রাজনীতিতে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে দেশের দূরের অঞ্চলগুলোতে কি হচ্ছে সেদিকে তাদের নজরই ছিল না। আর এই সুযোগটাকেই কাজে লাগালো স্থানীয় যোদ্ধারা। তারা নিজেদের শক্তি বাড়াতে শুরু করল এবং ধীরে ধীরে আসল ক্ষমতার কেন্দ্র হয়ে উঠল। আর এই যোদ্ধাদের নেতাদের মধ্যে যিনি সবচেয়ে শক্তিশালী হতেন, তিনি হতেন শোগুন। শব্দটার মানে হল মহান সেনাপতি। শুনতে হয়তো মনে হবে সেনাপতি, কিন্তু আসলে এনারাই ছিলেন জাপানের আসল শাসক। প্রায় ৭০০ বছর ধরে তারাই দেশ চালিয়েছেন। সম্রাট তিনি ছিলেন, কিন্তু শুধু নামে, অনেকটা আধ্যাত্মিক প্রধানের মতো। আসল রাজনৈতিক ক্ষমতা ছিল শোগুনের হাতে। তো এই সময়ের ক্ষমতার কাঠামোটা কেমন ছিল? ভাবুন তো একটা পিরামিডের কথা। একদম চূড়ায় বসে আছেন সম্রাট, কিন্তু তার কোনো রাজনৈতিক ক্ষমতা নেই, তিনি শুধু একজন প্রতীক। তার ঠিক নিচেই আসল ক্ষমতা নিয়ে বসে আছেন শোগুন, দেশের সামরিক শাসক। শোগুনের অধীনে ছিলেন দাইমিয়রা, মানে বিভিন্ন অঞ্চলের শক্তিশালী জমিদার বা সামন্ত প্রভুরা। আর এই দাইমিয়দের জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল তাদের অনুগত যোদ্ধা শ্রেণী, যাদের আমরা সামুরাই নামে চিনি। আর ঠিক এই সময়েই জাপান এক বিশাল বিপদের মুখে পড়ে। ১৩ শতকে দুবার বিশাল নৌবহর নিয়ে জাপান আক্রমণ করতে আসে দুর্ধর্ষ মঙ্গলরা। কিন্তু কি আশ্চর্য, দুবারই প্রকৃতি যেন জাপানের পক্ষে দাঁড়ালো। এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়, একটা টাইফুন এসে মঙ্গলদের প্রায় পুরো নৌবহরটাই ডুবিয়ে দিল। জাপানিরা এই ঝড়ের নাম দিল কামিকাজে, মানে স্বর্গীয় বাতাস। কামিকাজের ঘটনা তো গেল, কিন্তু জাপানের ভেতরের শান্তি বেশি দিন টিকল না। এরপর শুরু হলো এক প্রচণ্ড অরাজকতার সময়, যেটাকে বলা হয় ওয়ারিং স্টেটস পিরিয়ড। মানে বিভিন্ন দাইমিয়রা একে অপরের সাথে অনবরত যুদ্ধ করছে। আর ঠিক এই গোলমালের মধ্যেই জাপানে পা রাখল একেবারে নতুন একদল মানুষ, ইউরোপীয়রা। আর তাদের সাথে এলো এমন এক জিনিস যা জাপানের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দেবে। সেটা কি? বন্দুক। ভাবুন একবার, ১৫৪৩ সালে কয়েকজন পর্তুগিজ ব্যবসায়ী জাহাজডুবি হয়ে জাপানে এসে পৌঁছায়, আর তাদের সাথে নিয়ে আসে আগ্নেয়াস্ত্র। আর মাত্র ১৩ বছরের মাথায় ১৫৫৬ সালের মধ্যে পুরো জাপানে ৩ লক্ষেরও বেশি বন্দুক ব্যবহার হচ্ছিল। এটা একটা অবিশ্বাস্য প্রযুক্তিগত বিপ্লব ছিল, যা সামুরাইদের তলোয়ারের যুদ্ধকে রাতারাতি বদলে দিয়েছিল। এই যে গৃহযুদ্ধ আর তার সাথে নতুন বিদেশি প্রযুক্তি আর ধর্মের আগমন, এই সব কিছু মিলিয়ে জাপানের শাসকরা, মানে তোকুগাওয়া শোগুনিয়েট, বেশ চিন্তায় পড়ে গেল। তাদের মনে হলো এই বিদেশি প্রভাব দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় হুমকি। আর তাই তারা একটা চরম সিদ্ধান্ত নিল। তারা সাকোকু নীতি চালু করল, যার সহজ অর্থ হল বদ্ধ দেশ বা লকড কান্ট্রি। আর এই সাকোকু নীতি কতটা কঠোর ছিল তা শুনলে অবাক হতে হয়। প্রথমত, প্রায় সব বিদেশিকে দেশ থেকে বের করে দেওয়া হলো। দ্বিতীয়ত,
কোনো জাপানি নাগরিক যদি দেশ ছেড়ে বাইরে যেত বা বাইরে থেকে দেশে ফেরার চেষ্টা করত তার জন্য শাস্তি ছিল মৃত্যুদণ্ড। তৃতীয়ত, বড় সমুদ্রগামী জাহাজ তৈরি করা পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হলো। আর সবশেষে খ্রিস্টধর্মকে বেআইনি ঘোষণা করা হলো। মোট কথা, জাপান নিজেকে একটা খোলসের মধ্যে পুরোপুরি গুটিয়ে নিল। তো 200 বছরেরও বেশি সময় ধরে জাপান এভাবেই পুরো বিশ্ব থেকে নিজেকে আলাদা করে রেখেছিল। কিন্তু কোনো কিছুই তো চিরস্থায়ী নয়, তাই না? এই দীর্ঘ বিচ্ছিন্নতারও অবসান হল। কিন্তু কিভাবে? কোন ঘটনা জাপানকে তার বন্ধ দরজা খুলতে বাধ্য করল? এর উত্তর এলো সমুদ্র থেকে। 1853 সাল আমেরিকান নৌ কমান্ডার কমোডোর ম্যাথিউ পেরি বিশাল বিশাল কালো ধোঁয়া ওঠা যুদ্ধজাহাজ নিয়ে টোকিও উপসাগরে এসে হাজির হলেন। জাপানিরা এই জাহাজগুলোকে বলতো ব্ল্যাক শিপস। আর পেরির দাবি ছিল খুব সহজ এবং সরাসরি, হয় আমাদের সাথে ব্যবসা করার জন্য দরজা খোলো, না হলে আমরা জোর করে খুলব। ওই বিশাল যুদ্ধজাহাজ আর উন্নত কামানের সামনে জাপানের আর কিছুই করার ছিল না। বিচ্ছিন্নতার যুগ শেষ হল। এই ঘটনার ধাক্কায় তোকুগাওয়া শোগুনেটের পতন হল, আর জাপানে শুরু হল এক অবিশ্বাস্য পরিবর্তনের যুগ, যার নাম মেইজি পুনঃস্থাপন। এটা ছিল একটা দৌড়, আধুনিক হওয়ার দৌড়। কয়েক দশকের মধ্যে জাপান পুরো বদলে গেল। রাজধানী এডো থেকে টোকিওতে সরিয়ে আনা হল, দেশ জুড়ে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা চালু হল, আধুনিক সরকার আর সংবিধান তৈরি হল। এমনকি যে সামুরাইরা শত শত বছর ধরে জাপানের যোদ্ধা শ্রেণী ছিল, সেই প্রথাটাই বিলুপ্ত করে দেওয়া হল। কিন্তু এই আধুনিকীকরণের একটা অন্য দিকও ছিল। জাপান শুধু অর্থনৈতিক বা সামাজিকভাবেই আধুনিক হয়নি, তারা সামরিকভাবেও এক প্রচণ্ড শক্তিশালী দেশ হয়ে ওঠে। আর এই শক্তি তাদের এক নতুন পথে নিয়ে যায়, সাম্রাজ্যবাদ এবং যুদ্ধ। নতুন শক্তি পেয়ে জাপান নিজেদের সাম্রাজ্য গড়তে শুরু করে। 1895 সালে তারা চীনের সাথে যুদ্ধ জিতে তাইওয়ান দখল করে। এরপর 1905 সালে তারা সে সময়ের অন্যতম বিশ্বশক্তি রাশিয়াকে হারিয়ে দেয়, যা ছিল একটা বিশ্ব কাঁপানো ঘটনা। 1910 সালে তারা কোরিয়াকেও নিজেদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে। এই সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা বাড়তেই থাকে, যার পরিণতিতে তারা চীন আক্রমণ করে এবং শেষ পর্যন্ত 1941 সালে পার্ল হারবারে আমেরিকার নৌঘাঁটিতে আক্রমণ করে বসে। এই বিধ্বংসী যুদ্ধের শেষটা ছিল আরও ভয়াবহ। 1945 সালের আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের দুটো শহর হিরোশিমা এবং নাগাসাকির ওপর দুটো পারমাণবিক বোমা ফেলে। মানব ইতিহাসের এই ভয়ঙ্করতম অস্ত্রের ব্যবহারের পরেই জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়। একটা সাম্রাজ্যের স্বপ্ন এভাবেই ধ্বংসস্তূপে পরিণত হল। কিন্তু জাপানের গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় এক আধুনিক বিস্ময়ের কাহিনী। যে দেশটা যুদ্ধে প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, সেই দেশটাই কিভাবে ছাই থেকে উঠে দাঁড়িয়ে এক অর্থনৈতিক পরাশক্তি হয়ে উঠল। যুদ্ধের পর জাপান এক নতুন পথ বেছে নিল। প্রধানমন্ত্রী শিগেরু ইয়োশিদার নেতৃত্বে তারা সিদ্ধান্ত নিল যে তারা আর আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি বা সামরিক শক্তি বাড়ানোর দিকে যাবে না। তাদের একমাত্র লক্ষ্য হবে দেশের অর্থনৈতিক উন্নয়ন। এই যে সামরিক শক্তি থেকে ফোকাস সরিয়ে অর্থনীতিতে মনোযোগ দেওয়া, এটাই ইয়োশিদা ডক্ট্রিন নামে পরিচিতি পায়। আর এই নীতির ফল ছিল অবিশ্বাস্য। মাত্র 10 বছরের মাথায় 1955 সালেই জাপানের অর্থনীতি যুদ্ধের আগের অবস্থাকে ছাড়িয়ে গেল। আর তার ঠিক 13 বছর পর 1968 সালে জাপান হয়ে উঠল আমেরিকার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পুঁজিবাদী অর্থনীতি। একটা প্রায় ধ্বংস হয়ে যাওয়া দেশ থেকে এই পর্যায়ে পৌঁছানোটা সত্যি এক আধুনিক বিস্ময়। তাহলে দেখুন জাপানের ইতিহাসটা কতটা নাটকীয়। চরম বিচ্ছিন্নতা থেকে বিশ্বজয়ের আকাঙ্ক্ষা, তারপর ভয়াবহ ধ্বংস, এবং সেখান থেকে আবার অর্থনৈতিক পরাশক্তি হিসেবে উঠে দাঁড়ানো। বারবার নিজেকে নতুন করে তৈরি করেছে জাপান। এই যে এত চড়াই উতরাই পেরিয়ে আসা একটা দেশ, তার ভবিষ্যতের পথটা কেমন হবে, এটা নিয়ে ভাবার অনেক কিছু আছে, তাই না?